আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছে হামাস যোদ্ধারা। জানিয়ে দিব ইউক্রেন রাশিয়ার অংশ, এ নিয়ে আর কোনো প্রকার আলোচনা হবে না বলছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। জানিয়ে দিব ইউক্রেনের নিরাপত্তায় কোনো বিশ্ব শক্তির দরকার নেই বলছে প্রেসিডেন্ট রাইসি। এদিকে এবার উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে পিংইয়ং। থাকবে এ পর্যন্ত ইউক্রেনের মোট 1415 সেনা নিহত, আরেকটি মার্কিন তৈরি আব্রামোস ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের প্রতি তরুণ আমেরিকানদের সমর্থন ভয়াবহ আকারে কমতে শুরু করেছে। বিশ্ব থেকে এবার ছিটকে পড়তে চলেছে এই ইহুদিবাদী ইসরায়েল। দর্শক, এই ইহুদিবাদীদের পতন অতি সন্নিকটে রয়েছে। এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। স্থায়ী যুদ্ধবিরতি এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে হামাস। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মঙ্গলবার দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে যে গাজায় থাকা অবশিষ্ট 134 জন বন্দীকে মুক্তির জন্য যে কোনো চুক্তির আগেই অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে। ফলে পবিত্র রমজান মাসের আগেই অস্ত্রবিরতি করার যে উদ্যোগ যুক্তরাষ্ট্র গ্রহণ করেছিল তা ভঙ্গুর হয়ে গেছে বলে সবাই মনে করছেন। সিনিয়র হামাস নেতা ওসামা হামদান বৈরুতে গিয়ে বলেন, গত দুদিনে ভ্রাতৃপ্রতিম কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছ থেকে হামাস তাদের প্রস্তাব উত্থাপন করেছে। কায়রোতে অচলাবস্থা নিরসনের জন্য মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত থাকার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন। হামদান বলেন, আমরা যুদ্ধবিরতির জন্য আমাদের শর্তাবলীর কথা দৃঢ়ভাবে বলছি। উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী পূর্ণ প্রত্যাহার করতে হবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে দিতে হবে। হামদান তাদের পক্ষ থেকে চুক্তির শর্তগুলো আবারও বর্ণনা করেন। গাজা যুদ্ধের অবসান, ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, বাস্তুচ্যুতদের বাড়িঘরে ফেরার সুযোগ প্রদান। ইসরায়েল জোর দিয়ে বলেছেন যে গাজায় হামাসকে পুরোপুরি ধ্বংস করার আগে তারা তাদের সামরিক হামলা বন্ধ করবেন না। বর্তমানে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর 6 সপ্তাহের একটি অস্ত্রবিরতির চেষ্টা করে যাচ্ছে। এতে হামাসের হাতে থাকা 40 জন পণবন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় 400 নিরাপত্তা বন্দীকে মুক্তি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল নীতিগতভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে, কিন্তু হামাস স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে অটল রয়েছে। মার্কিন কর্মকর্তারা এখন চুক্তির জন্য চাপ দিয়ে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনি গ্যান্টোজের সঙ্গে কথা বলে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সবাই অস্ত্রবিরতি না হওয়ার জন্য হামাসকেই দায়ী করে যাচ্ছেন। ইউক্রেন রাশিয়ার অংশ, এ নিয়ে আর কোনো প্রকার আলোচনা হবে না বলছে মেদভেদেব। ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসাবে আখ্যায়িত করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। একই সঙ্গে ইউক্রেনের বর্তমান নেতৃত্বের সাথে যে কোনো ধরনের শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন তিনি। এমনকি রাশিয়ার ঐতিহাসিক অংশগুলো ঘিরে ফেলা উচিত বলেও মন্তব্য করেছে মেদভেদেব। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের পর দীর্ঘ সময় ধরে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেব। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় এই মিত্র যুদ্ধের শুরু থেকে ইউক্রেন নিয়ে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। আল জাজিরা বলছে, সোমবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে এক যুব উৎসবে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসাবে আখ্যায়িত করেছেন মেদভেদেব। তিনি বলেন, অপরপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত রাশিয়া তার বিশেষ সামরিক অভিযান অব্যাহত রাখবে। সাবেক এই রুশ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার ঐতিহাসিক অংশগুলোকে স্বদেশে ফিরিয়ে আনা উচিত। মেদভেদেব এদিন ইউক্রেনের একটি মানচিত্রকে সামনে রেখে বক্তৃতা করেছেন। তিনি বলেন, ইউক্রেনের সাবেক এক নেতা কোনো এক সময় বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার অংশ নয়। এই ধারণাটি চিরতরে মিটিয়ে দেওয়া দরকার। ইউক্রেন অবশ্যই রাশিয়ারই অংশ। এ সময় তিনি দর্শকদের কাছ থেকে করতালিতে মুখরিত হন। মেদভেদেব বলেন, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে শান্তি আলোচনা সম্ভব হবে না। তিনি বলেন, ভবিষ্যৎ কোনো ইউক্রেনীয় সরকার আলোচনা করতে চাইলে তাদের আগে নতুন বাস্তবতা মেনে নেওয়ার স্বীকৃতি দিতে হবে। ইরানের নিরাপত্তায় কোনো বিশ্ব শক্তির দরকার নেই বলছে প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি যেন ইসরায়েলের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন। রাইসি বলেন,
তার দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার যথেষ্ট সক্ষমতা রাখে। তাদের টিকে থাকার জন্য অন্য কোনো দেশের বা বিশ্বের কোনো শক্তির দরকার নেই। ইরানের সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে হাজির থেকে রাইসি বলেছেন, ইরানের নিরাপত্তা নানা দিক মিলিয়ে এক দারুণ বলয় তৈরি করেছে। সচেতনতা, সতর্কতা আর কড়া নজরদারি আর সামরিক বাহিনীর উপস্থিতিতেই নিরাপদ হয়ে উঠেছে ইরান। রাইসি বলেন, আমাদের নিরাপত্তা অন্য দেশের উপর নির্ভর করে না, আমরা অন্য শক্তিশালী দেশের মুখাপেক্ষী নই। তিনি ইরানকে আরও নিরাপদ করতে সামরিক বাহিনীকে বেশি বেশি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। রাইসি বলেন, সামরিক শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাংস্কৃতিক সক্ষমতা জাতীয় শক্তির ক্ষেত্রে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। রাইসি আরও যোগ করেছেন, শত্রুরা নাশকতা, নিষেধাজ্ঞা ও হুমকির মাধ্যমে ইরানের জাতীয় অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তবে ইরানিরা শক্তি পেয়েই উন্নয়নের পথে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। রাইসি দাবি করেছেন, ইরান তার ইচ্ছা শক্তির বলেই বারবার বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে এই বিজয় ধারা অব্যাহত থাকবে। তার মতে গত ৪৫ বছরে ইরান শত্রুদের বহু ষড়যন্ত্র ও চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এ ভাষণে রাইসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীকে ঘৃণ্য ও জঘন্য বলে আখ্যায়িত দিয়েছে ইরান। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে পিংইয়ং। উত্তর কোরিয়া মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিউল এবং ওয়াশিংটনকে এই সপ্তাহেই অনুষ্ঠেয় বৃহদাকারের সামরিক মহড়ার জন্য চড়া মূল্য দিতে হবে। পিংইয়ং দুই মিত্র দেশের উদ্বেগজনক মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এবছর পিংইয়ং ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়াকে তার প্রধান শত্রু ঘোষণা করেছে। পূর্ণ একত্রীকরণ ও প্রসারের জন্য নিবেদিত এজেন্সিগুলোকে বর্জন করেছে, এমনকি 0.001 মিলিমিটার আঞ্চলিক লঙ্ঘনের জন্য যুদ্ধের হুমকি দিয়েছেন। পিংইয়ং থেকে ক্রমবর্ধমান পরমাণু হুমকির প্রতিক্রিয়া জানাতে তাদের প্রস্তুতি বাড়াতে ওয়াশিংটন ও সিউল সোমবার তাদের বার্ষিক বসন্ত সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়াতে গত বছরের তুলনায় দ্বিগুণ সৈন্য অংশগ্রহণ করেছিল। মিত্ররা বলেছেন, ফ্রিডম ফিল্ড 48টি মাঠ মহড়ার সাথে জড়িত থাকবে এবং এতে ক্ষেপণাস্ত্র বাধাদানের মহড়া, বোমা হামলা, বিমান হামলা এবং সরাসরি গুলি চালানো হবে। উত্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র সিউল এবং ওয়াশিংটনকে বেপরোয়া এবং উন্নত যুদ্ধ মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত ইউক্রেনের 1415 সেনা নিহত, আরেকটি আব্রামাস ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছেন, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গত দিনে ডোনেস্কের কাছে আভদিভকা শহরের কাছেই রাশিয়ান বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর আরেকটি মার্কিন তৈরি আব্রামোস ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া বিভিন্ন স্থানের সংঘর্ষে 1415 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। রাশিয়ার ব্যাটেল গ্রুপ সেন্টারের ইউনিটগুলো গত 24 ঘন্টা ধরে তাদের সুসমন্বিত অপারেশনের মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আভদিভকা অঞ্চলে আরো সুবিধাজনক সাইট এবং অবস্থান গ্রহণ করতে অব্যাহত থাকবে। এ সময় সংঘর্ষে শত্রুরা 490 জনের বেশি সেনা, 2টি ট্যাঙ্ক যার মধ্যে একটি মার্কিন তৈরি আব্রামোস ট্যাঙ্ক, 4টি পদাতিক ফাইটিং যান যার মধ্যে 3টি ইউএস নির্মিত ব্র্যাডলি যান, 3টি সাজোয়া যুদ্ধযান এবং 12টি মোটর গাড়ি হারিয়ে ফেলেছেন। পাল্টা ব্যাটারি ফায়ারে একটি আকাশিয়া সচালিত আর্টিলারি বন্দুক, একটি এস্তামোস্তা বি হাউইটজার, একটি গভজেটিকা মোটর চালিত আর্টিলারি সিস্টেম এবং 3টি D-30 হাউইটজার ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 27 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর প্রথমে মার্কিন তৈরি একটি আব্রামোস ট্যাঙ্ক ধ্বংসের কথা জানিয়েছিল।